বিবাহিত না হলেও আমার অনেকগুলো সন্তান হয়েছে। তাদেরকে আসলে কেউ তাকায় না। আর নৃত্যশিল্পীরা আসলে খুব গুছিয়ে পরিপাটি। বন্ধু না থাকলে মনে হয় জীবনটা আরো সুন্দর হতো। নায়িকারা শুধু যতবার ভগবানকে ডাকে তার চেয়েও বেশি কে তার কাপড় বানিয়েছে। সবাই জানে যেটা যে মেহজাবিন চৌধুরী আমার বেস্ট ফ্রেন্ড। লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন প্রেজেন্টস ইউটার্নের আমাদের আজকের অতিথি হিসেবে আছে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। স্বাগত চ্যানেল আইতে, কেমন আছেন? অনেক ভালো আছি, কারণ চ্যানেলে আমার একদম নিজের একটি পরিবার এবং সেখানে যখনই আসি তখনই ভালো লাগে। একদম। এই যে জন্ম বেড়ে ওঠা, আমি একটু শুনতে চাই আসলে। আমার বরিশালের শহরে আমার বাসা। বরিশালে আমার বাসার পাশেই একটি শিশু সংগঠন ছিল, শুকতারা খেলাঘর আসর। সেখানেই আমার প্রথম সাংস্কৃতিক অঙ্গনে পদার্পণ। আমার আপন খালার নাম হচ্ছে নিগার সুলতানা হনুপা, যিনি হচ্ছে বরিশাল সাংস্কৃতিক অঙ্গনের খুব সুপরিচিত একজন মুখ। আমার খালার হাত ধরেই আমার এই পর্যন্ত আসা। বরিশাল, তারপর হাঁটিহাঁটি পাপা করে ঢাকার সকল নৃত্য প্রতিষ্ঠানে নাচ শেখা, ছোটোবেলায় জাতীয় শিশু পুরস্কার, জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার পাওয়া এবং খুব অল্প বয়সী নিজে প্রশিক্ষক হওয়া। সেখান থেকে প্রায় 3 শতাধিক ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার স্টুডেন্টরা পেয়েছে ম্যাক্সিমাম। ছাত্রছাত্রীদের প্রাপ্তি তো একজন শিক্ষকের প্রাপ্তি আসলে। সেই জায়গা থেকে আমরা দেখি বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত নায়িকা যারা, তারা আপনাকে একদম স্যারের জায়গাটাতে তারা বিলং করে এবং তারা ওইভাবে সম্মানটাও করে। এইটা কেমন লাগে আসলে? তারকাদের কিন্তু আসলে যারা তৈরি করার একটা কারখানাও বলতে পারেন নৃত্য শিক্ষকরা। কারণ বাংলাদেশে যারা লিড করছে তারা কিন্তু আমি ছাড়াও বিভিন্ন আরও নৃত্য প্রশিক্ষক আছে যাদের স্টুডেন্ট রয়েছে। হয়তো আমার বেশি কারো কম, বা কিন্তু কারো না কারো হাত ধরেই অনেকেরই কিন্তু এই অঙ্গনে আসা এবং তারাই কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এখনও। কারণ হচ্ছে যারা নৃত্যশিল্পী তারা অভিনয়টাকে খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমার নায়িকারা তখন সেই জন্যই খুব তাড়াতাড়ি সফল হতে পেরেছে। সেটার জন্য সেটার পাশাপাশি আমার নামটাও চলে আসে, এটা আমার খুবই ভালো লাগে। এতগুলো নায়িকা আপনার ছাত্রী, সবচেয়ে ভালো ডান্স করে কে? নাচের তো অনেক সাবজেক্ট আছে, সেক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম ছাত্রছাত্রীরা। এখন নায়িকাদের কথাও যদি শুধু বলতে হয়, নায়িকাদের বাইরেও আমার অনেক স্টুডেন্টরা আছে যারা অনেক নায়িকাদের চেয়েও ভালো নাচে। তো তারপর তুমি যেহেতু নায়িকাদের প্রসঙ্গ টেনেছো, সেক্ষেত্রে বিদ্যা সেনামিম, নুসরাত ফারিয়া, তমা মির্জা, সাবিলা নূর, অপু বিশ্বাস, বুবলি, এরকম আর কি ধারাবাহিকতায় যাদেরকে যারা আমাকে উস্তাদ মানে আর কি, তাদের নামগুলোই আমি বললাম। নায়িকাদের মধ্যে তো আসলে কোরাম থাকে বা সিন্ডিকেট থাকে, একজন আরেকজনকে একটু আসলে অপছন্দ করে। সেই জায়গা থেকেই একই সাথে নিয়ে এদেরকে কাজ করা, ম্যানেজ করতে কি কষ্ট হয় না যে এর দিক গেলে একটু মন খারাপ করে বসে, এর দিক গেলে মন খারাপ করে? সেটা তো অবশ্যই। এত নায়িকা, মানে সেই মৌসুমি পপি থেকে শুরু করে যারা আমার কোরিওগ্রাফিতে কাজ করেছে, অনেক কাজ, পূর্ণিমা থেকে শুরু করে, মানে একটা দুটো কাজ নয়। তো সেখানে কারো কারো মনোমালিন্যর মধ্য থেকে যদি আমি পড়ে যাই, সেখান থেকে আমার বুদ্ধি খাটাতে হয় অনেকেই বলে যে তুমি কেমন করে একা এতগুলো মানুষের সাথে সুসম্পর্ক রেখেছো। আমার সাথে কিন্তু খুবই কম ঝগড়া হয়, অভিমান হয়, কিন্তু সেটা ঝগড়ায় পরিণত হয় না। খুব ঠান্ডা মাথায় সেটাকে সমাধান করার মতো আমার সেই বুদ্ধি কৌশল জানি বিধায় এখন পর্যন্ত সকল নায়িকাদের প্রিয় মানুষ হয়ে বা সবার আসলে আস্থাভাজন হয়েছি, যার কারণে সবার সাথে এখন পর্যন্ত সুসম্পর্ক। এটার জন্য বুদ্ধি থাকতে হবে, সেটার জন্য নিজেকেও সৎ থাকতে হবে, সবার কথা গোপন রাখতে হবে, একজনের কথা একজনকে না বলা যাবে না। সব কিছু মিলে এটা হচ্ছে সে প্রথম টিপস। নাচের জায়গাটা কেন প্রফেশনালি নিতে পারছে না? কারণ হচ্ছে যে পৃষ্ঠপোষকতার অভাব। নাচের মানুষজনদেরকে সবসময় পিছিয়ে ফেলে দেয়। এত শ্রম, এত মেধা, নাচকে কিন্তু ভালোবেসেই মানুষ নাচে, এত বাজেট থাকে না। শুধু ভালোবাসার কারণেই কিন্তু মানুষটাকে নাচটাকে বেছে নেয়, এত কষ্ট করে শেখে যার জন্য ওটাকে ছাড়তে পারে না। তো সবাই মিলে যদি এটা পৃষ্ঠপোষকতা করে, তো সরকার সহ যদি, তো তাহলে আবার এগিয়ে যাবে আগের মতো। নাচের যে জায়গাটা, আধুনিকতার জায়গায় কি আমরা পিছিয়ে আছি অন্যান্য দেশের চেয়ে? আমরা যখন দেশের বাইরে শো করতে যাই, যখন ফেস্টিভ্যালগুলো হয়, তখন যে কত জোরে করতালি দেয়, দাঁড়িয়ে সবাই বাংলাদেশকে স্বাগত জানায়। আমাদের স্টাইলটাকেই ওরা খুব স্বাগত জানায়। আর আমাদের নিজস্ব যে নাচগুলো আছে আমাদের সংস্কৃতিতে, সেগুলো নিয়ে আমরা দেশের বাইরে অনেক প্রশংসা পাই। এখন দেশ যদি চায় যে আমরা বিদেশিদের মতো নাচি, সেখানে আমাদের কিছু করার নেই। আপনার ব্যক্তি জীবন নিয়ে আসলে অনেকের কৌতূহল আছে। বিবাহিত না হলেও আমার অনেকগুলো সন্তান হয়েছে।
মানে আমি আসলে অনেকগুলো মানুষের দায়িত্ব পালন করি, সেগুলোকে আমার সন্তান সমতুল্য, সন্তানদের চেয়েও বেশি। তো সেই দায়িত্বর জায়গা থেকে আপনি আমাকে যে পাল্লায় মাপেন না কেন, বিবাহিত অবিবাহিত আমি জানি না, কিন্তু আসলে নর্মালি আমার বিয়ে করা এখন হয়নি, সেই সৌভাগ্য হয়নি, কিন্তু আসলে একই সঙ্গে অনেক মানুষের দায়িত্ব আমার উপরে রয়েছে। আপনার সন্তান স্বরবর্ণ, তাকে আপনি লালন পালন করছেন, এর পাশাপাশি আরও কিছু সন্তান আপনি নিতে চান বা পরিকল্পনা আছে আপনার ভাবনায়? কোনো একটা ছোট বাচ্চা দেখলেই বলি যে আমাকে দিয়ে দাও, আমি লালন পালন করি। এবং স্বরবর্ণকে যেহেতু আমরা এত দূর লালন পালন করতে পেরেছি, যদিও আরও সহযোগিতা ছিল সবার, সব কিছু মিলিয়ে আসলে আমি চাই। এটা ছাড়াও স্বরবর্ণকে তো তোমরা শুধু দেখতে পাচ্ছ, এটা ছাড়াও আমি আসলে অনেক মানুষকেই, আমার যারা স্টুডেন্টদের ভিতরে যারা একটু খারাপ অবস্থাতে ছিল, পড়াশোনার খরচ চালাতে পারেনি, এরকম সবাইকে আমার খরচে পড়াশোনা করিয়েছি, বাসায় রেখেছি। এরকম আসলে অনেকে আমার কাছের মানুষরা খুব গল্প এগুলো জানে, এগুলো আসলে মানুষকে উপকার করে বলতে নেই, যার কারণে এটা আমি এই সাবজেক্ট আনতেই চাচ্ছি না। কিন্তু তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে সেই শক্তি দেয় এবং এরকমই যেন এগিয়ে যেতে পারি। আপনি আরও একটা কথা বলছিলেন, মানে আমি একটা আড্ডা থেকেই শুনছিলাম যে আমি 29টা সন্তান চাই। এই যে সাহস, যেখানে মানুষ আসলে একটা সন্তান কি আসলে মানুষের মতো মানুষ করে তুলতে পারছে। এই যে আমি একা মানুষ, কিন্তু আমার সংসারে এমনিতেই তো 10-15 জনের রান্না হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমার এটার সাথে যদি আরও কিছু মানুষ সংযুক্ত হয়, বা কেউ যদি প্রয়োজন মনে করে একটু ভালো রাখার, ভালো থাকার, বা আমার ভালোবাসায় কেউ যদি বড় হতে পারে আমার আদর্শে, সেক্ষেত্রে যে কেউ আমার কাছে বাচ্চা রেখে যেতে পারে। মানবিক ভালোবাসার জায়গাটা এইটা কিভাবে তৈরি হয়েছে, কাদেরকে দেখে মূলত? সেটা তো অবশ্যই আমার মা বাবাকে দেখে। ছোটোবেলায় আমাদের বাসায় যে যে কাজ করতো, তাকে আমাদের বুয়া ডাকা নিষেধ ছিল আমার বাবার, তাকে আমাদেরকে বড় আপা ডাকার, মানে বড় বোনের সম্বোধন, এবং আমার বাবা ডেকে বলতো তাকে যেন আমরা বড় বোন হিসাবেই ডাকি। এবং আমার মনে হয়েছে তার যেদিনকে বিয়ে হয়ে যায়, তখন তাকে যখন রেখে আসতে গিয়েছিল আমার বাবা, তখন আমরা অনেক কান্নাকাটি করেছিলাম, এবং সেই বাড়িতে আমরা প্রায় বেড়াতে যেতাম, তারাও আসতো, এরকম একটা। তো সেখান থেকে আসলে আমার মাকে দেখেছি যে যারা কাজ করতো তাদের সাথেই সারাক্ষণ একই খাটে ঘুমানো, একই সঙ্গে খাওয়া দাওয়া, একই টেবিলে। সেখান থেকে মা বাবার আদর্শ থেকে আসলে এই পর্যন্ত, মানে ওইখান থেকেই তৈরি হয়েছে। আর ছোটোবেলা থেকে আমার একটু বেশি মায়া মানুষের জন্য, আমি জানি না কেন, এটা আসলে সবসময় এটা নেগেটিভই হয়, যাদেরকে মায়া দেখায় তারা অনেক সময় ক্ষতি করে, কষ্ট দেয়, তারপরও মায়া যেন কমই না বাড়তেই থাকে। অনেকগুলো প্রশ্ন করব, আপনি খুব সোজা সাপটা উত্তর দিতে হবে। প্রিয় নায়িকা কে আপনার? নায়িকা হয়ে উঠতে পেরেছি কিনা, বা সে নায়িকা পদবি চাই কিনা, সেটার জন্য এখন পর্যন্ত সবাই জানে যেটা, যে মেহজাবিন চৌধুরী আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার ফ্যামিলির ফ্রেন্ড, আমার একটা ভালো চাওয়া মানুষ। তো এখন পর্যন্ত ওই জায়গাতে আর কাউকে এখনো বসাতে পারিনি। নাচ নিয়ে অপ্রাপ্তি কি? কোনো এক অজানা কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 17 বৎসর আমি কালো তালিকায় ছিলাম, যে 17 বৎসরে একটি প্রোগ্রামেও ইবান শাহরিয়ার সোহাগ এত বড় অবস্থানে থাকা সত্ত্বেও কোথাও নেই। মানে কোথায় সেই বাধাটা ছিল, কোথায় সেই কালো তালিকাটা ছিল, সেটা নিজে এখন পর্যন্ত জানি না আমি। আপনি কি কখনো জিজ্ঞেস করেছিলেন বা জানতে চেয়েছিলেন? জানতে চেয়েছিলাম, কিন্তু সেটার কোনো আসলে সদ উত্তর হয়নি। দেখা গেল ওই সময় কোথাও কালো তালিকা হয়েছে, এখন আবার আরও কোথাও কালো তালিকা হবে। সেই কালো তালিকা থেকে জিভান শাহরিয়ার সোহাগ এই জায়গা পর্যন্ত আসতে পেরেছে, এখন পর্যন্ত জল করছে, সেটাই আসলে সবার দোয়া এবং ভালোবাসা। এই জায়গায় আসলে শিল্পীদের উপর রাষ্ট্রের চিন্তাভাবনাটা কেমন রাখা উচিত বলে আপনার মনে হয়? শিল্পীদেরকে যখন মানুষ বিপদে ফেলে দেয়, তখন আমার মনে হয় যে সরকার সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা উচিত। সরকার, প্রশাসন, তারা তো জানে যে এই মানুষটা কেমন, তাদের প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে, তুমি ভালো কি খারাপ সেটা কিন্তু হাতে তুড়িতে কিন্তু সে বের করে ফেলতে পারে। সেক্ষেত্রে একটা মানুষ মন্দ নয়, তাকে মন্দর সিল মেরে দেওয়া, সেখান থেকে সরকার ইচ্ছা করলে বের করে ফেলতে পারে। কিন্তু সেই সরকারের সেই ভূমিকাটা যদি হয়, তাহলে অনেক শিল্পী বেঁচে যেতে পারবে। কথায় কথায় শিল্পীরাই তো সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছে। কিন্তু কেন, শিল্পীরা কি এতটাই অপরাধী? শিল্পীরা কি এত অপরাধ সবাই কি করতে পারে? শিল্পীদের এতটুকু সাহস আমার মনে হয় নেই, যে অপরাধে তারা অপরাধী বারবার হচ্ছে বা অপরাধ গায়ে লাগাচ্ছে, এতখানি সাহস শিল্পীদের এখন পর্যন্ত হয়নি। আসলে শিল্পীদের কতটুকু আর অপরাধ করতে পারে, সেটা হয়তো 2-1 আছে হাতে গোনা, কিন্তু অনেকেই নির্দোষ হিসাবে দোষী হয়ে সমাজের কাছে থেকেছে। কিন্তু আসল শিল্পী বারবারই সেখান থেকে বের হয়ে এসেছে, তার চর্চায় কেউ বাধাগ্রস্ত করতে পারেনি। আমার কামব্যাকে, আমার কাজে হয়তো সরকারি পৃষ্ঠপোষকতার কাজগুলো বন্ধ হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সময়,
কিন্তু মানুষ আমাকে কাজ দিয়ে বাঁচিয়ে রেখেছে সব সময়। কাজের মধ্যে বেঁচে থাকা, সেই জায়গা থেকে ইভান শাহরিয়ার সোহাগ যে কাজের মধ্যে বেঁচে থাকবে সেই কাজগুলো করতে পেরেছে কি? ইনশাল্লাহ। আমার এখন মনে হয় যে আমি যেই সময়টা এসেছি সেই সময়টা খুব ভাগ্যবান। আমি ডিজিটাল যুগই একদম কাজ শুরু করেছি। আমার আগে আরও অনেক বিজ্ঞ অনেক শিক্ষকরা রয়েছেন যাদের অনেক অনেক ভালো ভালো কাজ আছে দেখার মতো, কিন্তু হয়তো সেটার আর্কাইভ নেই। কিন্তু আমি এমন সময় কাজ শুরু করেছি আমার হাজার হাজার কাজ ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। এরপরও মানুষ প্রাপ্তির তো অভাব নেই। আমিও চাই আমাদের স্টুডেন্টরা, সারা বাংলাদেশের নৃত্যশিল্পীরা সবাই এটাকে যেন পেশা হিসাবে নিতে পারে, সবাই যেন নাচ ছেড়ে না দেয়, হতাশাগ্রস্ত না হয়। এই যে দেশের এখন যে পরিস্থিতি, সে কারণে অনেক অনুষ্ঠান কম হচ্ছে, সেখানে অনেকেই এই পেশাকে ছেড়ে দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে সরকারি পৃষ্ঠপোষকতা এবং যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো শুধু লাভের জন্য নাচের স্পন্সর পাই না এই কথাটা না বলে, নাচটাকে যদি অলংকার হিসাবে, দেশের সংস্কৃতি হিসাবে ধরে রাখার জন্য টেলিভিশনে অলংকার হিসেবে অলঙ্কৃত করে, আমার মনে হয় সেখান থেকে নৃত্যশিল্পীদের অনেক জায়গা হয়ে যাবে তাদেরকে পেশা হিসেবে নেওয়ার। আপনি ব্যক্তি জীবনে রূপচর্চা বা নিজের চর্চার ব্যাপারে কতটা সময় দেন বা কি করেন? আমি একদমই কোনো রূপচর্চার সময় পাই না। আমার যে পরিমাণ কাজ, আমার সকাল রাত 4টায় ঘুমাইলেও সকাল 8টায় উঠতে হয়। এত বড় একটা প্রতিষ্ঠান সোহাগ ডান্স ট্রুপ, শত শত কাজ থাকে আমাদের প্রতিষ্ঠানের এত ছেলে মেয়েরা, তো সেক্ষেত্রে সবাইকে মেনটেন করা, আমাদের অ্যাসিস্ট্যান্টদেরকে কখন কি কাজ, কোন কাজ না কাজ, একটা অনুষ্ঠানের আগে 1 মাস কমপক্ষে পরিশ্রম করতে হয়। রূপচর্চাতে আমরা একটা সময় পাই না, হয়তো মাসে একবার সেলুনে যাওয়া হয়, এর বাইরের ঘরের কোনো রূপচর্চার তেমন কোনো সময় হয় না। তবে হচ্ছে যে আমাদের নিজেদের কাপড় নিজেদের ডিজাইন করতে হয়, নিজেদেরকে ওটা নিয়ে অনেক ভাবতে হয়। আমাদের তেমন কোনো ডিজাইনারদের কাছে যাওয়া হয় না। এমনকি বছরের পর বছর নায়িকাদের কাপড় ডিজাইন করেছি, বানিয়েছি, পরিয়েছি, কিন্তু আমরা কখনো ট্যাগ লাইন চাইনি নায়িকাদের কাছে যে এই ড্রেসটা আমরা বানিয়েছি। এখন দেখি যে নায়িকারা শুধু যতবার ভগবানকে ডাকে তার চেয়েও বেশি কে তার কাপড় বানিয়েছে, কে তার কানের দুল পরিয়ে দিয়েছে, তাদের নামটা এত বেশি ট্যাগলাইন দিয়ে দেয় যে তাদেরকে মানে ট্যাগ দেওয়ার জন্যই মনে হচ্ছে জন্ম হয়েছে তাদের। আমরা হাজার হাজার কাপড় বানিয়েছি, হাজার হাজার গয়নার ডিজাইন করেছি, আমাদের কখনো ট্যাগ লাগেনি। কারণ কি, কেন ট্যাগ লাগবে? আমরা কখনো কোনো নায়িকাকে বলেই নাই যে তোমরা সোহাগ ডান্স ট্রুপটাকে ট্যাগ দাও, ইভান শাহরিয়ার সোহাগকে ট্যাগ দাও। তারা দেয়ও না, আমরা বলিও না, কারণ আমাদের দরকার নেই। আমরা নিজের গুণে আলোকিত, নিজের নামই আলোকিত, অন্যের আলোয় আলোকিত হতে চাই না। রূপচর্চার ব্যাপারটা সেলুনে আসলে যতটা আমাদের দেশের পুরুষদের হওয়ার কথা ছিল, অতটা কি আসলে ওইরকম আছে? পুরুষরাও এখন সচেতন হয়েছে, সেলুনে যাওয়ার অভ্যাস গড়ে উঠেছে। খুব স্বল্প ব্যয়ে কীভাবে একজনকে নিজেকে স্মার্ট বা সুন্দর করে রাখতে পারে সেটার জন্য যে সেলুন চলে এসেছে। জনির দেখা দেখি আরও মানুষ যদি সেটাকে নতুন করে অনেকেই চেষ্টা করছে, চালাচ্ছে, কেউ পারছে না, কেউ পারছে, তো আমার মনে হয় তাদেরও ব্যর্থতা কেটে যাবে। এবার একটু র্যাপিড ফায়ারলি আমরা প্রশ্ন করব, আমরা সেভাবে যেতে চাই। বলিউডের কোন নায়িকাকে কোরিওগ্রাফি করিয়ে ডান্স করালে কাকে করাতেন? কাঙ্গনা রানাওয়াত। কখনো কি অ্যাপ্রোচ করা বা পৌঁছানোর সুযোগ হয়েছে? না, নিশ্চয়ই চেষ্টা করব। আমার খুব প্রিয় নায়িকা সে, মানে আমি সারাক্ষণ তার সিনেমা, একটা সিনেমা 10 বার 20 বার দেখি। কখনো যদি কেউ বলে যে ইভান শাহরিয়ার সোহাগকে একটু দাড়ির লুকে দেখতে চাই, সে দেখাবে কিনা নিজেকে? দাড়ির লুকে আমি হয়েছে, মানে দাড়ির লুক করে আমি পারফরমেন্স করেছি। গিফট দিতে পছন্দ করেন না পেতে? পেতে। কোনো একটা বিষয় পরিবর্তন করার সুযোগ থাকলে জীবন থেকে কোন বিষয়টা পরিবর্তন করতেন? বন্ধু শব্দটা যদি না থাকতো জীবনে, বন্ধু বাদ দিয়ে দিতাম। জীবনের যত অঘটন, যত ঘটনা, যত রটনা, সব কিছু বন্ধুরাই করেছে। তো আমার মনে হয় যে বন্ধু না থাকলে মনে হয় জীবনটা আরও সুন্দর হতো। বিশেষ করে নাচের শিল্পীরা তারা একটু মেয়েলি স্বভাবের হয়, এই ব্যাপারটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? ওই প্রশ্নের জবাব তো বহুবার দিয়েছি যে দেখার ভুল, বোঝার ভুল। কারণ হচ্ছে যে আমি তো এত বেশি ঘুরেছি, এত বেশি দেখেছি, বা তুমিও দেখেছো, আমার পরিচিত অনেক মানুষের ভিতরে ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, রিক্সাওয়ালা, ট্রাক ড্রাইভার, স্কুল মাস্টার, নায়ক, সঙ্গীত শিল্পী, তো উপস্থাপক, অনেকেই মেয়েলি দেখেছি। কিন্তু তারা আসলে এত আনস্মার্টভাবে চলাফেরা করে, তাদেরকে আসলে কেউ তাকায় না। আর নৃত্যশিল্পীরা আসলে খুব গুছিয়ে, পরিপাটি, এবং সে কখনো তার মেয়ের মুদ্রা রপ্ত করতে হয়, ছেলের মুদ্রা রপ্ত করতে হয়। তো অনেক রূপে রূপান্তরিত হয়ে গিয়ে তার একটু যদি পরিবর্তন হয়, সেটার দিকে আসল মানুষ তাকিয়ে থাকে। কিন্তু আসল মানুষের দিকে আঙুলটা তোলা হচ্ছে যে তুমি কেন নাচ না শিখে বাবা,
ট্যুরে গেলে সাথে কি নিয়ে যান? আমি শুকনো মরিচ গুঁড়া করে নিয়ে যাই, কারণ আমি অনেক বাইরের খাবার গন্ধ পাই, তখন ওটা ছিটিয়ে দেই, তখন আর গন্ধ আসে না। প্রিয় জায়গা কোনটা? বাংলাদেশ। প্রিয় মানুষকে যদি বলার কিছু সুযোগ থাকতো যাকে বলা হয়নি, তার উদ্দেশ্যে কি বলতেন? তোমাকে যে ভুলে যাবে সে আমার লাশ। মন খারাপ হলে কি করেন? মন খারাপ হলে টাকা খরচ করি। শেষ কবে কেঁদেছেন? প্রতিদিনই কাঁদি। কেন? শিল্পীদের তো কাঁদতে হয়, প্রাপ্তি অপ্রাপ্তি অনেক কিছু চাওয়া না পাওয়ার গল্প থাকে, মানে চাকচিক্য জীবনের বাইরেও। শেষ জীবনটা কেমন দেখতে চান? সুস্থ থেকেই যেন আসলে জীবনের শেষ স্বপ্নটাকে পূরণ করতে পারি। আমার সংগঠন, আমাদের নৃত্যশিল্পী, আমার সাথে যারা বিচরণ করছে সেই মানুষগুলোকে স্টাবলিশ রেখে আমার সংগঠন আমি মরে গেলেও যেন সেটাকে খুব সুন্দরভাবে পরিচালিত হয়। সোহাগ ডান্স ট্রুপটাকে ধরে রাখার জন্য যে কর্ণধার তাদেরকে যেন তৈরি করে রেখে যেতে পারি, এবং সুস্থভাবে যেন সততার সহিত, ইমানের সহিত যেন মৃত্যুবরণ হয়। আপনার জন্য একটা শুভেচ্ছা উপহার আছে। সুন্দর। আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন। আমাদের ছবি আর ভিডিও নিয়েছে বাজে বাজে যে কমেন্টগুলো আমাদেরকে না জেনে না বুঝে করেন, সেগুলোকে করবেন না, কারণ আপনার লেখাটা থেকে যাবে, আপনি মৃত্যুবরণ করবেন। খুব বাজে জিনিস পৃথিবীতে রেখে গিয়ে আপনি মৃত্যুবরণ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন প্রেজেন্টস ইউটার্নের আমাদের আজকের অতিথি ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। আমরা তার কথা শুনলাম এবং জীবনের নানা জানা অজানা গল্পও কিন্তু আমরা শুনলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। আমাদের সাথে থাকবেন।